আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার বাই নেটেক্স ইন্টারনেট স্ট্রিমিং পার্টনার র্যাবিট বিডি। দর্শক, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ তাদের প্রথম ওয়ানডে ম্যাচে আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচের আগে প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে স্টুডিওতে আছেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। আমরা সামি ভাইয়ের কাছে জানতে চাইবো আজকের ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিসে তার কাছে অ্যানালাইসিসে কি আছে। আসসালামু আলাইকুম সামি ভাই, কেমন আছেন? ভালো আছি। বাংলাদেশ ফার্স্ট ম্যাচ জিতে নিল এবং আমরা এর আগের প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচে কথা বলছিলাম যে পিচ কেমন হতে যাচ্ছে, কিংবা আপনিও বলছিলেন যে এই পিচে বাংলাদেশের এত রান হওয়া উচিত, কিংবা টনি হেমিংকেও কিন্তু আপনি ক্রেডিট দিচ্ছিলেন পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। তো যেহেতু আজকে আমরা দেখছি যে গতকালকের বৃষ্টির কারণে কিন্তু মোটামুটি কাভার ছিল পিচগুলা, তো সেক্ষেত্রে কি আসলে সেকেন্ড ম্যাচের পিচের কোনো চেঞ্জেস আপনি আশা করছেন কিনা সামি ভাই? ইম্প্যাক্ট তো পড়তে পারে, ইম্প্যাক্ট তো অবশ্যই পড়তে পারে, বিশেষ করে পিচ যখন ঢাকা থাকবে বা পিচে যখন এক্সট্রা ময়েশ্চার থাকবে, সেক্ষেত্রে দেখা যায় যে পিচ বেটার ওয়েতে মেনটেন করা অনেক সময় পসিবল নাও হতে পারে। কিন্তু মিরপুরে বর্তমানে এই মুহূর্তে মাটির যে ন্যাচারাল নেচার আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে টনি হেমিং আসার পর যেভাবে টার্ফ ম্যানেজমেন্টটাকে খুব ভালো মতো করেছেন, আমার কাছে মনে হয় যে আগের মতো ওইরকম ইম্প্যাক্ট হয়তো বা পড়বে না, কিন্তু কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, বিশেষ করে রোদ যদি না পায় কিংবা পিচ রোলিংটাও যদি ঠিকঠাক মতো করা না যায় বিকজ অফ রেইন, কাভারে ঢাকা থাকা এবং সেই সঙ্গে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকা, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি প্রথম ম্যাচেও যেরকম উইকেট দেখেছেন তার চাইতে হয়তো বা একটু লো স্কোরিং এনকাউন্টার দেখতে পারেন। কিন্তু নর্মালি মাটির যে নেচার এই মুহূর্তে মিরপুরে দেখতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমি অন্তত আশাবাদী যে একেবারে যেটাকে আপনি ধানক্ষেত কাইন্ড অফ উইকেট বলেন সেরকম উইকেট হয়তো বা প্রডিউস হবে না। তবে হ্যাঁ, ওয়েদারের একটা ইম্প্যাক্ট তো অবশ্যই থাকবে, বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালে উইকেট মেনটেন করাটা ডিফিকাল্ট থাকে। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে একটু বলি, তাহলে এখন আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ভেন্যুতেই উইকেটের নেচারগুলোকে এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে যেখানে প্রচণ্ড বৃষ্টির পরও উইকেটের যখন কাভারে ঢাকা থাকছে, তারপরে ইমিডিয়েটলি যখন ম্যাচ শুরু হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট আসলে পড়ে না। আমি আসলে খুব অবাক হয়েছিলাম সিলেটে যখন এই গেল কদিন আগেই বাংলাদেশ উইমেন্স এবং শ্রীলঙ্কা উইমেন্সের মধ্যকার যে টি-20 সিরিজ হয়েছিল, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল এবং আমরা খুব সম্ভবত থার্ড ম্যাচটাতে টি-20 ম্যাচটাতে আমরা এক্সপেক্ট করছিলাম যে ম্যাচটাই হবে না। আমি সকালের ফ্লাইটে গিয়েছিলাম ঢাকা থেকে এবং যাওয়ার পরে we were very sure যে ম্যাচটা আসলে হবে না। মাঠে যখন হেভি রেইনের পরে মাঠে যখন নেমেছে, মানে রেইন, প্রচণ্ড পরিমাণের রেইন, মাঠে যাওয়ার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো উই হ্যাড টু ওয়েট টু ফর দ্য রেইন টু স্টপ। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড, সিলেটের ড্রেনেজ সিস্টেমটা আসলে এত ভালো, উইদিন 15-20 মিনিটসের মধ্যে মাঠ আসলে পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গেছিলো খেলার জন্য। বাট আই ওয়াজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য উইকেট। দেখলাম যে কিউরেটর তিনি উইকেটটা খুললেন কাভার থেকে, উইকেট ঘাসে ঢাকা ছিল, একটা গ্রাস কাটার মেশিন আছে সেটা দিয়ে 3 মিলিমিটার পর্যন্ত ঘাস রাখা হলো, এরকমভাবে কাটা হলো। আফটার দ্যাট আই ওয়াজ ওয়ারিড যে কেমন আচরণ করে, বাট আমি দেখলাম না। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটিং ডেপথটা একটু, মানে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের ব্যাটিং ডেপথটা একটু মানে খারাপ বলবো না, একটু স্ট্যান্ডার্ডটা কম হওয়ার কারণে হয়তো বা তারা রান কম করেছে। বাট ওয়েন চামারিয়াতে পাতো ব্যাটেড, আমার কাছে তো তখন মনে হচ্ছিল যে ইটস আ ভেরি গুড ব্যাটিং কন্ডিশন এবং খুব বেশি পরিবর্তন বা খুব বেশি লো স্কোরিং এনকাউন্টার হয়নি। সো ওই যেটা বললাম যে মাটির বৈশিষ্ট্য টনি হেমিং এমনভাবে তৈরি করছেন, যেহেতু হি ইজ দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট এভরিওয়্যার, সেটা ঢাকা হোক, সিলেট হোক, রাজশাহী হোক, কিংবা বগুড়া হোক, কিংবা চট্টগ্রাম হোক। সো ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। যে আপনি মনে হয় না যে খুব গত দিনের মতো অতটা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন থাকবে, বাট কিছুটা তো ডিক্রিজ, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করছে আর কি। তো আশা করি হয়তো আমরা বাংলাদেশের নাহিদ রানার আরেক ঝলক হয়তো, যদি এরকম ওয়েদারটা আজকে ক্যারি করে, ঠান্ডা ওয়েদার, তাহলে মনে হতে পারে। সামি ভাই, আমরা গতকালকের 11-এ আমরা কিন্তু দেখেছি যে মোসাদ্দেক সৈকতকে নেওয়া হয়েছিল এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। বোলিং ব্যাটিং বোথ এন্ডে কিন্তু তার দক্ষতার পরিচয় দিয়েছেন এবং কিছু জায়গাতে আপনি সাইফ হাসানের জায়গায় সৌম্য সরকারকে নিয়ে আর কথা বলছিলেন ফার্স্ট ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিসে, কিন্তু সেখানে সাইফকে খেলানো হয়েছে এবং লেফট হ্যান্ড অর্থোডক্সের জায়গায় তানভীরকেও নেওয়া হয়েছে, রিশাদকে না নিয়ে। সো কিছু চেঞ্জেস কিন্তু আসলে আমরা দেখেছি। সেকেন্ড ম্যাচে আমরা কি এরকম পাচ্ছি 11, নাকি কোনো চেঞ্জেস চাচ্ছি? 11টা কেমন দেখছেন
সামি ভাই? ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য টিম ম্যানেজমেন্ট, যে টিম ম্যানেজমেন্ট কি উইনিং কম্বিনেশনটাই খেলাতে চায় নাকি উইনিং কম্বিনেশনটা ভেঙে একটা পরিবর্তন করতে চায়। টেকনিক্যালি আপনি যদি আমাকে বলেন, আমি প্রথম দিন যেমনটা বলেছিলাম আজকেও সেটা বলবো যে সাইফ হাসান ওয়ানডে ক্রিকেটটাতে স্ট্রাগল করছেন, টেকনিক্যাল বেশ কিছু ডিফিকাল্টিস দেখা যাচ্ছে এবং আমরা তো দেখেছি গত 7টা ম্যাচে কিন্তু সাইফ এবং তানজিদের ওপেনিং জুটিটাই দেখেছি। নাও ইটস রিয়েলি হাই টাইম টু সি দ্য অ্যানাদার পেয়ার, ইটস বিটুইন তানজিদ তামিম অ্যান্ড সৌম্য সরকার, কারণ বিফোর ওয়ার্ল্ড কাপ উই নিড টু সি how much in touch they are. So সৌম্য really deserves an opportunity এবং সেই জায়গাটাই মনে হয় উচিত। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন সবসময় আমার কাছে মনে হয় না যে ইট অলওয়েজ ম্যাটার্স। ডেটা যদি আমি বলি তাহলে সেই জায়গাটাতে ওই একটা পরিবর্তন তো বলছে, আর পরিবর্তনের পক্ষে আমি আসলে আর না, অন্তত এই ম্যাচটাতে। ডেফিনেটলি থার্ড ম্যাচে পেস বোলিং কম্বিনেশনে একটা পরিবর্তন আসতে পারে, স্পিন বোলিং কম্বিনেশনেও পরিবর্তন আসতে পারে, বাট সেকেন্ড ম্যাচেও আমি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে খেলাতে চাই। এখন তানভীরের কথা বলা হচ্ছে এই কারণে, কারণ এই দলটায় একমাত্র স্কোয়াডের মধ্যে একমাত্র লেফট আর্ম অর্থোডক্স স্পিনারটা তানভীর। সো এখানে তানভীরের জায়গায় যদি নাসুম থাকতেন আমি নাসুমের কথাই বলতাম, এখানে নাসুম না থেকে যদি রকিবুল থাকতেন আমি রকিবুলের কথাই বলতাম। বাট অস্ট্রেলিয়ার এগেইনস্টে যে তাদের শক্তিমত্তার জায়গা এবং তাদের ব্যাটিং বৈশিষ্ট্যর জায়গা চিন্তা করলে, কিংবা যেহেতু রেইনি একটা কন্ডিশনের জায়গা, পিচের ইম্প্যাক্টটা যেরকম হতে পারে, সেই জায়গাটা টেকনিক্যালি যেটা ডেটা অ্যানালাইসিস যেটা বলেছে একজন বাঁহাতি স্পিনারকে খেলানোটা জরুরি। গত ম্যাচে দেখেন আমরা বলেছিলাম, এখন আমরা কেউই কিন্তু টিম ম্যানেজমেন্টের পার্ট না, বা আমরা কিন্তু ডিসাইড করি না। যেহেতু টিমের সঙ্গে অভিজ্ঞ কোচিং প্যানেল আছে, মোহাম্মদ আশরাফুল আছেন, সালাউদ্দিন স্যার আছেন, ফিল সিমন্স আছেন, তারা তো আরো বেটার জানেন, তারা তো আরো বেটার অ্যানালাইসিস করেছেন। সো তারা কেন তানভীরকে খেলিয়েছেন, তারা কেন একজন লেফট আর্ম স্পিনারকে খেলিয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের এই কনভারসেশন শুনে তারা খেলান নেই। সো ওইটাই ডেটা ওইটাই বলে, ওইটাই হয়। এখন তানভীর ওই দিনটা এক্সিকিউট করতে পারেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে ব্যাপারটা হতেই পারে। বাট অপরচুনিটি তো ডেফিনেটলি ফেয়ার চান্স যদি আপনি বলেন, অপরচুনিটি তো একটা ম্যাচে তো আপনি কোনো ডিসাইডিং ফ্যাক্টরে যাবেন না, অপরচুনিটি আরেকটা তানভীরকে দেওয়া হবে বলে আমার কাছে মনে হয়। আমার খুব মনে পড়ে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপের একটা ম্যাচ ছিল, যে ম্যাচটাতে ওয়েলালাগেকে খেলানো হয়েছিল, দুনিত ওয়েলালাগেকে, এবং এটার পেছনে কারণটা ছিল ডেটা যেটা বলে যে আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাঁহাতি স্পিনের এগেইনস্টে দুর্বল এবং তারা বাঁহাতি স্পিনের এগেইনস্টে উইকেট দেন। বাট অন দ্যাট পার্টিকুলার ম্যাচ ওয়েলালাগে লাস্টের দিকে মোহাম্মদ নবীর কাছে 1 ওভারে 30 রান খেয়েছিলেন, রাইট? এখন সানাত জয়সুরিয়া কি ক্রিকেট কম বুঝেন? অবশ্যই না, তা তো না। সানাত জয়সুরিয়া ইজ দ্য লেজেন্ড, ওই টিমের কোচ ছিলেন সানাত জয়সুরিয়া। এখন তিনি ওয়েলালাগেকে খেলিয়েছিলেন এই কারণে, কারণ ডেটা যেটা বলে আফগানিস্তানের ব্যাটসম্যানরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনের এগেইনস্টে তারা উইক, সো তাদের এগেইনস্টে খেলাতে হবে। এখন খেলিয়েছেন ওয়েলালাগেকে, ওয়েলালাগে 1 ওভারে 30 রান দিয়েছেন, দিনটা তার ভালো যায়। তার বাবা সেদিন মারা গেলেন পরে ম্যাচের পরে। সো ক্রিকেট ইজ লাইক দ্যাট। এখন ধরেন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক প্রেজ করছি, বাট সৈকত যখন 22 রানে ব্যাটিং করছিলেন তখন একটা লাইফ পেয়েছেন। যদি সেই লাইফটা না পেতেন সৈকত, ধরুন ওই সময় ক্যাচটা হলো, তাহলে কি এখন আমরা মোসাদ্দেককে নিয়ে তো কথা বলতে পারতাম? অনেক কাটাছেড়া হতো তখন তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, তার ব্যাটিং তখন অনেক টেকনিক্যাল ভুলও তখন বেরিয়ে যেত। উনি রিভার্স সুইপ যেগুলো করছেন, স্কুপ করছেন, সেগুলোতে উইকেটও যেতে পারতো। তখন বলতেন ফার্স্ট ম্যাচে কেন এটা? ক্রিকেট ইজ লাইক দ্যাট। এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনোদিন এক্সিকিউশন হবে, কোনোদিন এক্সিকিউশন হবে না। ইট রিয়েলি ডিপেন্ডস যে ওই পার্টিকুলার দিনটাতে কে বেটার শেপে থেকে পারফর্ম করতে পারছেন। সো ব্যাপারটা আসলে সেই জায়গাটাতেই। আর পাকিস্তান সিরিজেও কিন্তু আমরা লেফট আর্ম অর্থোডক্সের এগেইনস্টে কিন্তু আরাফাত মিনহাজকে কিন্তু দেখেছি আমরা, ওনার এগেইনস্টে ভালো বল করেননি, ব্যাট করেননি অস্ট্রেলিয়ানরা। অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা মানে গতকালকে যে 11টা খেলেছে, সামি ভাই আপনি অস্ট্রেলিয়ার কি কোনো চেঞ্জেস এক্সপেক্ট করছেন কিনা, যেহেতু তারা ফার্স্ট ম্যাচে বেশ ভালোভাবেই হেরেছে? এইটা ইট রিয়েলি ডিপেন্ডস অন যে অস্ট্রেলিয়া কেমন শেপে বা উইকেট কন্ডিশনটা কেমন থাকে। যদি এরকম হয় যে উইকেট একটু প্যাচি মনে হয়, দে মাইট ব্রিং আনাদার স্পিনার, কোনাম্যানকে তারা নিয়ে আসতে পারে। আগের দিন কিন্তু প্রথম 10 ওভারের মধ্য থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে টার্ন এক্সপোজ হয়েছিল এবং শর্ট বেশ ভালো বোলিং করেছেন রাইট আর্ম অফ ব্রেক বোলার অ্যাডাম জ্যাম্পা। তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেন নাই, বাট আমার কাছে মনে হয় যে কোনাম্যান হয়তো বা একটা অপশন হতে পারে এই লাইন আপের জন্য। এটা ছাড়া ব্যাটিং পার্সপেক্টিভ থেকে আসলে এর চাইতে বেটার আপনি আর কাদেরকে খেলাবেন? এর চাইতে বেটার এমন অনেকে বলবে হয়তো অস্ট্রেলিয়ার বি টিম কিনা, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা চিন্তা করি 2025 সালে, অস্ট্রেলিয়া কিন্তু এই টিম নিয়েই খেলেছে। জাস্ট আপনি চেঞ্জ যদি বলেন তাহলে সেই জায়গাটায় ট্রাভিস হেড আর সেই জায়গাটায় মিচেল মার্শ, এবং মিচেল মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার কাছে মনে না ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন। আদারওয়াইজ বোলিং কিন্তু এই বোলিং সেটআপই স্টার্ক, হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেন নাই, এবং অনেকদিন ধরে এই ট্রায়ও ওয়ানডে ফরম্যাটটাতে একটু অনিয়মিতভাবেই খেলছেন, বা তারা হয়তো বা
অ্যাশেজটাকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে ওয়ানডে ফরম্যাটটা বা এই ফরম্যাটটাতে কখনো কখনো বিরতি নিচ্ছেন, ইনজুরির কারণে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। সো এটাকে আপনি এখন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কি ইন্ডিয়া রেকর্ড বুক থেকে তাদের এই জয়টাকে সরিয়ে নেবে বা তারা কি সেই জয়টা সেলিব্রেট করবে না? এখন কেন আমরা অস্ট্রেলিয়ার বি টিম বলছি আমি জানি না, কারণ সিমিলার টিম শুধুমাত্র 2টা বা 3টা প্লেয়ার হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সট্রা ছিলেন, যেটা ট্রাভিস হেডের কথা বলছি বা মিচেল মার্শার, যেটা আমি আমার ঠিক কোন মুহূর্তে মনে নেই, আর গ্লেন ম্যাক্সওয়েল। আদারওয়াইজ কিন্তু ইটস অলমোস্ট দ্য সেম টিম হোয়াট দে প্লেড ডিউরিং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বোলিং সেটআপটা তো অলমোস্ট মানে সেম বোলিং সেটআপই আসলে খেলছে। সো আমার কাছে মনে হয় না যে এখানে বি টিম সি টিম বলে আসলে কোনো কথা আছে। খুব বেশি চেঞ্জেসও আশা করছেন না আর কি সামি ভাই। সামি ভাই, আমরা যদি একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের ফার্স্ট ম্যাচে ব্যাটার্সরা ভালো রান করেছেন, বোলাররাও কিন্তু ভালো শুরু এবং মোটামুটি ম্যাচটা তারাও ক্লোজ করেছেন। তো সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে যদি আপনি বলেন কাদেরকে আপনি কি ফ্যাক্টর কিংবা মানে টার্গেট করছেন যে এরা হয়তো ভালো পারফর্ম করতে পারে? দেখেন, বাংলাদেশে তো তানজিদ তামিম যখনই ভালো খেলেন বাংলাদেশের জন্য একটা ভালো স্টার্ট হয়, বাট হি রিয়েলি নিডস টু আন্ডারস্ট্যান্ড যে যখন whenever I have scored a half century then I need to go for a big one, 3 ডিজিট সেটা, এবং ম্যাচের মোমেন্টাম অনুযায়ী এবং উইকেট কিন্তু একটু ট্রিকি আচরণ করবে সেটা আমরা জানি, যে যেহেতু আফটার রেইন একটা ফগি কন্ডিশন কাইন্ড অফ নেচার থাকে, সো উইকেট একটু ট্রিকি আচরণ করবে, সেই অনুযায়ী সেটাকে মানিয়ে নেওয়ার জায়গাটা। আর লিটন কুমার দাস একটু তাড়াহুড়া করছিলেন, সেটা একটা বিষয়। লিটন কুমার দাস একটু, তিনি যতক্ষণ থাকবেন রানটাকে বড় করতে পারবেন সেই নেচারটা এক্স্যাক্টলি মোসাদ্দেক তো সেই কাজটা করেছেন। তাওহিদ হৃদয়ের আমি বলবো যে একটু প্রেশার মনে বেশি নিয়ে ফেলছেন বা একটু সময় হয়তো বা বেশি নিচ্ছেন। হি নিডস টু ফাইন্ড অল্টারনেট ওয়েজ টু রোটেট দ্য স্ট্রাইকস, কারণ তাওহিদের আপনি যখন শর্ট মিড উইকেটটাকে ব্লক করে দেবেন তখন অন 95% অকেশনস তিনি কিন্তু মানে স্ট্রাইক রোটেশন থেকে মোমেন্টামটা হারিয়ে ফেলেন। সো হি নিডস টু ফাইন্ড অল্টারনেট ওয়েজ টু স্কোর রানস এবং নিডস টু ফাইন্ড অল্টারনেট ওয়েজ টু রোটেট দ্য স্ট্রাইকস, যেটা মোসাদ্দেককে আমরা দেখেছিলাম বাহাইন্ড দ্য স্কোয়াড কিন্তু অনেক রান করেছিলেন, বিশেষ করে স্কোয়ার লেগ বা ফাইন লেগের ওই অঞ্চল দিয়ে প্রথম স্কোরিং শটটাই কিন্তু মোসাদ্দেক থার্ড ম্যান দিয়ে নিয়েছিলেন। সো এটাই আমি বলবো যে হৃদয়েরও আরেকটা ব্যাপার আমার কাছে সামহাও মনে হচ্ছে, হৃদয়ের একটা জিনিস থাকে না যে 3-4টা বল ডট খেলার পর একটা সময় কিন্তু ছিল না, একটা সময় কিন্তু ছিল 3-4টা ডট বল খেলার পর হৃদয় সেট হতেন একটা সুইপ শট করে, মিড উইকেট দ্বারা ছক্কা মেরে দিতেন বা একটা হুইপ শট করতেন। এখন ওই কাজটা হৃদয় করেন না। হ্যাঁ করেন না, অবশ্যই সেন্সিবল হওয়ার জন্যই সেই কাজটা করেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে সামটাইমস সেটা ন্যাচারাল গেমটা ক্যারি করা উচিত বলে আমার কাছে মনে হয়, যে কখনো কখনো সেখান থেকে একেবারে বেরিয়ে আসাটাও আসলে ওইরকম ভাবে উচিত না। সো আই রিয়েলি হোপ যে তাওহিদ হৃদয় ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটার্স অফ বাংলাদেশ, এবং তার থাকাটা এবং তার ক্রিজে থাকাটা বাংলাদেশের জন্য একটা লাভবান হওয়ার মতোই জায়গা। আই রিয়েলি হোপ যে এই সিরিজটাতেও তিনি তার সামর্থ্যের জায়গাটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। সামি ভাই, গত ম্যাচে আমরা দেখেছি যে টসে জিতে তারা বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে, এই ম্যাচেও কি আসলে টসে যে দল জিতছে তাদেরই কি আসলে বোলিং নেয়ার? আমরা কিন্তু মানে বলেছিলাম একদম আমাদের প্রি ম্যাচ শুরুতে আলোচনা হয়েছে যে যেহেতু নতুন উইকেটে খেলা হচ্ছে, প্রায় সেই উইকেটে এই সিরিজটা শুরু হচ্ছে, সো আলটিমেটলি দুটো টিমই দেখতে চাইবে যে উইকেটের নেচারটা আসলে কেমন ভাবে কাজ করে। সো অস্ট্রেলিয়া এই কারণেই ফিল্ডিংটা নিয়েছে। ইভেন আপনি যদি আমাকে বলেন যে যেহেতু বৃষ্টির একটা প্রভাব আছে সবকিছু মিলিয়ে যে কোনো টিম, আমি ধরেন উইকেট দেখি নেই, আমি উইকেট দেখিনি, উইকেট দেখা ছাড়া আমি যদি বলতে হয় বোলিং এর কথাটাই আগে বলা হয়, সেটা একটা সেফ ব্যাপার থাকে, কারণ ইউ নো দ্য টার্গেট, আপনি জানেন যে হাউ ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ। আর আগে ব্যাটিং করলে যেটা হয় যে ইউ ডু নট নো হোয়াট শুড বি দ্য আইডিয়াল টার্গেট ফর দ্যাট পার্টিকুলার সারফেস। সো এই কারণে সবাই ফিল্ডিং নেওয়াটাই প্রেফার করেন, বাট তারপরও ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য গেম প্ল্যান, ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার ডে, যে এই মুহূর্তে মাঠে উইকেটের আচরণটা আসলে কেমন হতে পারে, এই মুহূর্তে উইকেটের ধরনটা আসলে কেমন হতে পারে, সেটা এই জায়গা থেকে স্টুডিও থেকে আপনি আমি দেখে আসলে বলতে পারবো না। এটার জন্য পিচটা দেখলে হয়তো আমি আপনাকে বলতে পারতাম যে এখানে কোন জিনিসটা আদর্শ নেওয়া ঠিক হবে, বাট সেফ অপশনটা হয় সবসময় যে আপনি আগে ফিল্ডিং করে সিদ্ধান্ত নেবেন। সামি ভাই, ফার্স্ট ম্যাচে বাংলাদেশের জয় আপনার কাছে প্রেডিকশন কেমন মনে হচ্ছে, কি হতে পারে? আমি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা কিন্তু এই কথাটা বলেছি যে কন্ডিশনটা যেমনই হোক না কেন এই সিরিজে বাংলাদেশি ফেভারিট। প্রথম ম্যাচে সেটা দেখা গেছে, কারণ প্রথমত একটা বিষয় যে যদি একটু স্পিনিং ট্র্যাক হয় বা একটু ধানক্ষেত কাইন্ড অফ ট্র্যাক হয়, সেখানে বাংলাদেশের স্পিন তখন দেখবেন যে অন্যরকম হয়ে গেছে। তখন মিরাজের যেটা আমরা দেখছিলাম যে খুব বেশি এফেক্টিভ হয় নাই তার স্পিনটা, কিন্তু ওই টাইপের উইকেটে সেটা এফেক্টিভ হবে, তানভীর অনেক বেশি মাত্রা এফেক্টিভ করে ফেলবেন। সো তখন যেটা হবে যে তখন স্পিনাররা লিডিং রোলটা প্লে করবেন, কমপ্লিমেন্টিং রোলটা থাকবে সেক্ষেত্রে পেসারদের। আর
ভালো উইকেট হলে নাহিদ রানা তো ফাটিয়ে দেবেন, ফাটিয়ে দিবে। এটা বলার অপেক্ষা থাকে না। সো তখন স্পিনারদের একটা কমপ্লিমেন্টিং রোল থাকবে। স্পিনারদের রোল কিন্তু এই মুহূর্তে যদি ভালো উইকেটে খেলা হয়, স্পিনারদের রোল কিন্তু আসলে উইকেট পিক করা না, স্পিনারদের উইকেটটা পেসারদেরকে কমপ্লিমেন্ট করা, অন্তত একটা জায়গাতে প্রেশারটা বজায় রাখা। আমার মনে হয় যে 6 ওভারে মনে হয় 22 রান দিয়েছেন মিরাজ, প্রেশারটা ছিল। সৈকত বেশ ভালো প্রেশারটাকে বজায় রেখেছেন। তানভীর ইনিশিয়ালি পেরেছিলেন, কিন্তু পরবর্তী সময় আসলে ওইরকম ভাবে পারেন নাই, খরচে হয়ে গেছেন। বাট আমার কাছে মনে হয় যে ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য উইকেট, এবং উইকেটের নেচারটা যেমনই হোক না কেন দলে ব্যালেন্সটা আছে যে হু ক্যান কমপ্লিমেন্ট ইচ আদার। সাইফ ভাই, একবারে শেষ পর্যায়ে আপনার কাছে শুধু জানতে চাই নাহিদ রানা। বাংলাদেশ এক্সপ্রেস, আমি বলবো যে নাহিদ রানা একটা নীরব বিপ্লবী ঘটিয়েছেন। এটা আমি গতকালকেও পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম, কারণ নাহিদ রানা দলে থাকার কারণেই কিন্তু আপনি ওই সাহসটা এখন পান যে হোম সিরিজে আপনি স্পোর্টিং উইকেট তৈরি করছেন, এবং আপনি যখন স্পোর্টিং উইকেট তৈরি করবেন তখনই আপনার ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে, যেটা এতদিন আমরা ওই সাহসটা আসলে করতে পারিনি, কারণ আমাদের কাছে আসলে স্পোর্টিং উইকেট তৈরি করলে ভয় লাগতো যে আমরা ব্যাটসম্যানরা তো আসলে চেজ করতে পারবে না, বড় একটা রান হবে। কিন্তু এখন বাংলাদেশ সেটা করতে পারে, কারণ স্পোর্টিং উইকেট তৈরি করলে বড় রান হবে না। ওই জায়গাটা নাহিদ রানা আছেন, অস্ত্র আছে হাতে সেই জায়গাটায়। সো ক্রিকেটের এন্টায়ার সিনারিওটাকে আসলে চেঞ্জ করে দিচ্ছেন না জেনে। নাহিদ রানা জানেনও না এটার ইম্প্যাক্ট আসলে কত বড় ইম্প্যাক্ট উনি ফেলছেন, তারা জানেন না, তার জানার দরকারও নাই। সো ওইটা আমি বলবো যে এটা একটা অনেক বড় ইম্প্যাক্টের জায়গা। বাট উই নিড টু বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট নাহিদ রানা, যে তাকে আসলে কতটুকু আমরা ব্যবহার করব। ডেফিনেটলি we should expect যে আফটার গ্র্যাবিং আপ দ্য সিরিজ ইন দ্য সেকেন্ড ওডিআই, থার্ড ম্যাচ অবশ্যই নাহিদ রানাকে রেস্ট দেওয়া হবে। ধন্যবাদ সামি ভাই। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রি ম্যাচ অ্যানালাইসিস, এবং আমরা আশা করি বাংলাদেশের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে বাংলাদেশের জয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।